এবং তার রক্তটাও ধুয়ে ফেলে, এবং এটা পুলিশের সামনে হয়। তাদের তো অপরাধটা বন্ধ করার কথা ছিল, কিন্তু তারা অপরাধটা বন্ধ তো করেনি, বরং অপরাধের প্রমাণটা লোপাট করার জন্য জল দিয়ে রক্তগুলো মুছে দিয়েছেন। এটা হচ্ছে অভিযোগ। পুলিশের উপর আমাদের এখানে আস্থা মানুষের যে নেই, সেটা হাইকোর্টও মেনে নিয়েছে। সিবিআইও যে তার বাইরে যাননি, সেটা এখন বিনীত গোয়েলের ব্যাচমেট সিবিআইতে থাকার জন্যে, এবং শিয়ালদা কোর্ট যেভাবে রায় লিখেছে তাতে কিন্তু তার সাজা লাঘব তো হতেই পারে, এমনকি তিনি ছাড়াও পেতে পারেন। অনুব্রত মণ্ডল, পার্থ চ্যাটার্জি, কালীঘাটের কাকু, এদের যাতে তদন্তকারী সংস্থা ধরতে না পারে তার জন্যও তারা হাসপাতালে যান। আবার যদি ধরা পড়ে হাজতে থাকেন, সে হাজত বাস না করে তারা হাসপাতাল বাসের ব্যবস্থা করে নেন। উচ্চ প্রতিষ্ঠিত নেতারা, সব নেতাদের জন্য নয়। ভোটের ফল ঘোষণার পর শাসক দলের কিছু নেতা অন্যান্য অপরাধীদের নিয়ে ওই বিরোধী দলের অভিজিৎ সরকারের উপর আক্রমণ করেন, তাকে খুন করে ফেলেন এবং তার রক্তটাও ধুয়ে ফেলেন, এবং এটা পুলিশের সামনে হয়। পুলিশ ইচ্ছা করলে এই অপরাধটা বন্ধ করতে পারতেন, কিন্তু করেননি। আচ্ছা, এরপরে এই যে অভিজিতের খুব সম্ভবত দাদা, ভাইও হতে পারে, আমি নিশ্চিত নই, কিন্তু খুব সম্ভবত দাদা, বিশ্বজিৎ সরকার লিখিতভাবে একটা অভিযোগ জমা দেয়। সেই অভিযোগে 19 জনের নাম ছিল আসামিদের, এই যাদের বিরুদ্ধে এখন সিবিআই চার্জশিট দিয়েছে তাদের ও নাম ছিল। তো কিন্তু পুলিশ ওই যে 19 জনের নাম আছে সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর করেন। অভিজিৎ সরকারের মাকে কথা বলে তিনি যা বলেছেন সেই রকম দেখিয়ে 2 তারিখে একটা, 3 তারিখে একটা এফআইআর করেছেন, সেখানে কিন্তু এই নেতাদের নাম আসে। এরপরে পুলিশ নিজেদের মতো তদন্ত করেছে, রিপোর্ট দিয়েছে। এখন কলকাতা হাইকোর্টে মামলা হয়ে, কলকাতা হাইকোর্ট যখন সিবিআইকে তদন্ত করতে নির্দেশ দিয়েছে, তখন সিবিআই যাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটে যেমন শাসক দলের একজন এমএলএ আছেন, 2 জন কাউন্সিলর আছেন, তেমনি তৎকালীন নারকেলডাঙ্গা থানার ওসি আছেন, একজন মহিলা সাব ইন্সপেক্টর তৎকালীন ছিলেন তিনি আছেন, এবং একজন হোমগার্ড বোধহয় আছে, একজন হোমগার্ড রয়েছে। তো এমএলএ এবং 2 জন যে কাউন্সিলর আছেন তারা তো কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন। তাদের আবেদনের নিষ্পত্তি এখনো হয়নি, সেই জন্য তাদের ব্যাপারে শুনানি যাতে লোয়ার কোর্ট না করে সেরকম একটা আদেশ আছে। কিন্তু অন্যরা সেরকম কোনো আবেদন করেনি, তারা কোর্টে আত্মসমর্পণ করে বেল চেয়েছিলেন। কোর্ট সেই উপলক্ষে বলেছে, যেমন পুলিশ অফিসার যারা আছেন তাদের তো অপরাধটা বন্ধ করার কথা ছিল, কিন্তু তারা অপরাধটা বন্ধ তো করেনি, বরং অপরাধের প্রমাণটা লোপাট করার জন্য জল দিয়ে রক্তগুলো মুছে দিয়েছেন। এটা হচ্ছে অভিযোগ। অতএব বিচারকের বক্তব্য হচ্ছে তারা বেল পাওয়ার উপযুক্ত নন। তাদেরকে বেল দিলে যে ন্যায়ের পক্ষে বিচারক কাজ করছে সেটা প্রমাণিত হবে না, অন্যরকম মেসেজ যাবে। সেই জন্য তাদেরকে বেল না দিয়ে তাদেরকে তিনি জেল হেফাজতে পাঠিয়েছেন, অর্থাৎ জুডিশিয়াল কাস্টডি যাকে বলে ইংরেজিতে, সেই জুডিশিয়াল কাস্টডিতে তারা এখন হাজতে আছে। পুলিশের উপর যদি মানুষের আস্থা থাকতো তাহলে তো এই কেসে সিবিআইকে দিয়ে তদন্ত করার কোনো আদেশই হাইকোর্ট দিত না। হাইকোর্ট যদি বুঝতো যে পুলিশের উপর মানুষের আস্থা আছে, পুলিশের উপর যদি আস্থা থাকতো তাহলে নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত তো সিবিআইকে দিতে হতো না, এই পুলিশই তো তদন্ত করতে পারত। পুলিশের উপর আমাদের এখানে আস্থা মানুষের যে নেই, সেটা হাইকোর্টও মেনে নিয়েছে, এবং যার ফলেই এরকম ঘটেছে। এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, কারণ কোনো মানুষের বিরুদ্ধে কোনো অপরাধ হলে তারা পুলিশের কাছেই যাবে, কিন্তু সেই পুলিশই যদি অপরাধীদের সঙ্গ দেয়, অপরাধের যারা শিকার তাদের পক্ষে না আসে, তাহলে তো সেটা খুবই দুর্ভাগ্যজনক। প্রথমে হাইকোর্টে মামলা হলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের পুলিশ মন্ত্রী বলছে যে এরকম কোনো ঘটনাই ঘটেনি। এরপরে তখন হাইকোর্ট জাতীয় নির্বাচন কমিশনের
কে দিয়ে একটা এনকোয়ারি কমিটি তৈরি করেন যে তোমরা এনকোয়ারি করে রিপোর্ট দাও। তো এই রিপোর্টে ডিজির দেওয়া একটা পরিসংখ্যান মানে রিপোর্টের থেকে উদ্ধৃত করেছিলেন, তাতে বলা হয়েছিল যে ভোট পরবর্তী 49 দিনে 12টা হত্যার, না খুব সম্ভবত 29টা হত্যার এবং 12টা বলাৎকার এবং যৌন হেনস্থা, এরকম কয়েকশো অগ্নিসংযোগের বা জখম করার এরকম ঘটনার রিপোর্ট ছিল সেখানে। সেই রিপোর্ট কিন্তু ডিজি দিয়েছিলেন। সেই ডিজির রিপোর্ট কোট করে জাতীয় মানবাধিকার কমিশন এটা বলেছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে তখন এই হত্যা, বলাৎকার এরকম যে বড় বড় অপরাধের যে অভিযোগ ছিল সেইগুলোকে সিবিআইকে তদন্ত করতে দেন, এবং অন্য অপরাধগুলো রাজ্যের এখানে যে সিট তৈরি করা ছিল তারা তদন্ত করবেন, সেরকম আদেশ হয়েছিল। তো এটা এখানকার পুলিশের উপর যদি কলকাতা হাইকোর্টের জজ সাহেবরা বিশ্বাস করতে পারতেন, আস্থা রাখতে পারতেন, তাহলে সিবিআইকে দিয়ে তদন্ত করতে বলার তো কোনো কারণ ছিল না। দেখুন, ব্যাচমেট থাকতেই পারে এবং তার দ্বারা প্রভাবিত হয়েছেন কিনা এখানকার সিবিআই তদন্তকারীরা, সেটা তদন্ত করে দেখা যেতে পারে, কিন্তু সেটারও দরকার নেই। আমাদের এখানে শাসক দলের নেত্রীর সঙ্গে দিল্লির শাসক দলের সর্বোচ্চ নেতার খুব ভালো সম্পর্ক আছে। আপনারা দেখেন যে মিটিংয়ে গরম গরম কথা বলেন, কিন্তু তার স্ত্রী যখন রাজ্যে আসে তখন উপহার নিয়ে ছুটে যান এয়ারপোর্টে, এবং দেখেন যে হলুদ গোলাপ ফুল, বাংলার মিষ্টি, উত্তরীয় এগুলো নিয়ে তিনি অফিসে না ওই বাড়িতে চলে যান, গিয়ে সেখানে দরজা বন্ধ করে একান্তে সব কথাবার্তা হয়। তো রাজ্যের কোনো ব্যাপার নিয়ে কথা বললে তো তার সঙ্গে সেক্রেটারি, অন্যান্য সাহায্যকারী লোকেরা থাকবে, প্রধানমন্ত্রীর সঙ্গেও থাকবে। তো ওই দরজা বন্ধ করে ঘরে বসে কী কথা হয়? সেখানে তো কোনো রাজ্যের স্বার্থের কথা হয় না, বা কোনো ন্যায় সঙ্গত কথাও হয় না, তখন ওই গোপন সমঝোতার কথা হয়, সেটিংয়ের কথা হয়। তো সেই রকম সেটিং থাকার ফলে সিবিআই সেখানকার যে সর্বোচ্চ নেতা নেত্রীরা আছে তাদের দ্বারাও প্রভাবিত হয়ে তদন্ত না করতে পারেন। দেখুন, বিনীত গোয়েলরা যে আমাদের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কথা মতো ধর্ষণ এবং খুনের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছিলেন, আত্মহত্যা বলে চালাতে চাইলেন, এটা কোনো এখনো গোপন নেই। তো সেখানে সিবিআইও যে তার বাইরে যাননি, সেটা এখন বিনীত গোয়েলের ব্যাচমেট সিবিআইতে থাকার জন্যে দোষী আছেন, এটাই তো ডাক্তারের যিনি নিহত হয়েছিলেন, মহিলা ডাক্তার, তার বাবা মা বারবার বলছে এবং তাদেরই সাজা চাইছে, সঞ্জয় রায়ের নয়। তো সঞ্জয় রায় সাজা পেয়েছেন, তিনি তো হায়ার কোর্টে যেতেই পারেন যে তাকে সাজা থেকে রেহাই দেওয়া হোক, এবং শিয়ালদা কোর্ট যেভাবে রায় লিখেছে তাতে কিন্তু তার সাজা লাঘব তো হতেই পারে, এমনকি তিনি ছাড়াও পেতে পারেন। এবং সেখানে যেসব রিপোর্টগুলো এসেছে, ডিএনএ রিপোর্ট যদি বলেন, সেখানে অন্য ব্যক্তিরও ডিএনএ পাওয়া গিয়েছে, এবং যেরকম ঘটনা ঘটেছে সেটা সঞ্জয় রায় তো বাইরের লোক ছিল, তার পক্ষে গিয়ে রেপ করে খুন করে চলে আসার সম্ভাবনা খুবই কম। সেখানে ভিতরের লোক যারা ছিলেন তাদের জড়িত থাকার সম্ভাবনাই বেশি। সঞ্জয় রায় হয়তো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনিও অসৎ লোক ছিলেন এবং অন্য লোকেরা তাকে ব্যবহার করেছেন, এটা হতে পারে না। ওনার হেফাজতে করতে অর্ডার আছে, অতএব তার সে জেলেই থাকার কথা। তিনি জেলে নেই। জেলের ডাক্তারবাবু যদি বলেন যে তিনি অসুস্থ হয়েছেন, যে জেলের হাসপাতালে তার চিকিৎসা করা সম্ভব নয়, তাহলে তাকে অন্যত্র নিয়ে যেতে হবে, কিন্তু সেটা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার হলে কিন্তু এটা বিতর্কিত বিষয় হবে, কারণ সরকারি হাসপাতালে যাবে। হ্যাঁ, বেসরকারি হাসপাতালে যদি যান তাহলে পিছনে কোনো গণ্ডগোল আছে, এটা নিয়ে তদন্ত হতে পারে এবং জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এর জন্য ব্যবস্থা হতে পারে। সাধারণ কর্মীরা তৃণমূলের জেলে গেলে
হাসপাতালে যায় না। তৃণমূলের উচ্চ প্রতিষ্ঠিত নেতা যেমন অনুব্রত মণ্ডল, পার্থ চ্যাটার্জি, কালীঘাটের কাকু, এদের যাতে তদন্তকারী সংস্থা ধরতে না পারে তার জন্যও তারা হাসপাতালে যান। আবার যদি ধরা পড়ে হাজতে থাকেন, সে হাজত বাস না করে তারা হাসপাতাল বাসের ব্যবস্থা করে নেন। উচ্চ প্রতিষ্ঠিত নেতারা, সব নেতাদের জন্য নয়।